নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। যেখানে এই বাংলাদেশ থেকে যারা এখানে এসেছেন, আপনারা প্রত্যেকেই নিজের ইচ্ছায় এসেছেন এই দেশে, এটা কিন্তু সত্য নয়। অনেক মানুষকে আমি জানি যারা বাধ্য হয়ে প্রাণের মায়ায় বাংলাদেশ ছেড়ে এখানে এসেছেন। আজকে কে যেন বলছিলেন নিজের পায়ে কুড়াল মেরেছে, আপনি বলেছেন ফৌজিয়া আপা, যে আমাদের আসলে কপালে আমরা কামলা রাশি আর কি, সেই জন্য প্রবাসে আমরা আছি, প্রবাসী থাকবো। আপনার কথার একটা জবাব দিচ্ছি, প্রবাসে যারা থাকেন তাদের ব্যাপারে আমি সবসময় এই কথাটা উদ্ধারণ করি যে আমরা যারা এই ভারতীয় উপমহাদেশের বাংলাদেশের মতো দেশে যারা প্রবাসে থাকি, যতই দূরে থাকি, যত হাজার মাইল দূরে থাকি, আমাদের হৃদয়, আমাদের মন বাংলাদেশের মাটিতে বন্দী থাকে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর রেঙ্গুনে যখন বন্দী অবস্থায় ছিলেন, নির্বাসিত অবস্থায় ছিলেন, তখন মৃত্যুর আগে তিনি ভারতের গভর্নর জেনারেলের কাছে আবেদন করেছিলেন যে তার লাশটি যেন দিল্লির মাটিতে দাফন করতে দেওয়া হয়। সেই আবেদনটা নামঞ্জুর করা হয়। বাহাদুর শাহ জাফর তখন একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন যে কিতনে বদনসিব জাফর দাফন কে লিয়ে দো গজ জমিন তো না মিলি কুইয়ে ইয়ার মে। হে জাফর, তুমি কতটাই হতভাগ্য যে দিল্লির মাটিতে স্বজনদের জনপদে তোমার জন্য 2 গজ জমি জুটেনি। বহু বছর পরে ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী রেঙ্গুনে বাহাদুর শাহ জাফরের সমাধি ভিজিট করতে গিয়ে এই উক্তিটা তার কবরের পিটাফে কিন্তু লেখা আছে। সেটা দেখে তিনি আবেগ আপ্লুত হয়েছিলেন, অশ্রু সজল ভাবে তিনি ভিজিটার্স বুকে লিখেছিলেন যে কথা, যে হে মহান সম্রাট বাহাদুর শাহ জাফর, আপনি বদনসিব না, বরং শেষ কথাটা ছিল এরকম যে সেই দিল্লির মাটি হতভাগ্য যে মাটি আপনার মতো দেশপ্রেমকে ধারণ করতে পারেন। ফৌজিয়া আপাকে অনুরোধ করবো যে আপনি নিজেকে হতভাগ্য ভাববেন না, সেই বাংলাদেশ আসলে হতভাগ্য যারা আপনাদের মতো মানুষকে বাংলাদেশের বুকে আমরা রাখতে পারিনি। কিন্তু আপনারা নন, বাংলাদেশের কোটি মানুষ নিজের দেশে পরবাসী হিসেবে জীবনযাপন করছে, আমরা করেছি বছরের পর বছর। আমরা নিজের দেশকে আপন ভাবতে পারি নাই, কারণ কোনো সরকারি দপ্তরে গিয়ে আমাদেরকে ট্রিট করা হয়নি বাংলাদেশের নাগরিক হিসেবে। আমরা 3rd ক্লাস সিটিজেন হিসেবে ট্রিটমেন্ট পেয়েছি সেখানে। উগান্ডা বলতো আমাদের সন্তানেরা লেখাপড়ার অধিকার পায় না, আমাদের সন্তান সবচেয়ে মেধাবী হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় না, আমাদের সন্তানেরা সবচেয়ে মেধাবী হওয়ার পরেও সরকারি চাকরিতে চাকরি পায় না। কোটা সিস্টেমের বিরুদ্ধে আমাদের ছেলেমেয়েরা জেগে উঠেছিল, যে কারণে আজকে যে আনিকাদের কথা বললাম, এইখানে বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছেলেগুলো আমেরিকা চলে আসে, ইউরোপে চলে যায়, কারণ নিজ দেশে তারা নিরাপদ বোধ করেন না এবং তারা জানে যে তাদের মেধার মূল্যায়ন বাংলাদেশে হবে না। বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণের কারণে অথবা একটা বিশেষ গোষ্ঠীর কারণে তারা সেখানে অবমূল্যায়িত হবে। যে জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষ এভাবে নিজ দেশে পরবাসী হয়েছে, তাদের জমে থাকা, যুগের পর যুগ জমে থাকা যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটাই কিন্তু আমাদের মীর মুগ্ধ, আবু সাইদ, আহনাফ, আনাস, আসাবুল ইয়ামিনের মতো শহীদেরা দ্বিতীয়বারের মতো আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। সেই বিপ্লবটা এতই চমৎকার ছিল, জুলাই বিপ্লব যেন ভ্যান গগ অথবা পাবলো পিকাসোর আঁকা ছবি। একটা মানুষের লাইফ টাইমে 5ই আগস্ট অথবা 36শে জুলাইয়ের বিপ্লব যে চোখে দেখেছে, আমি মনে করি একটা মানব জন্মে এর চেয়ে উৎকৃষ্ট কোনো দৃশ্য আর হতে পারে না, যেটা আমাদের সন্তানেরা বাংলাদেশের ছাত্র জনতার সাথে মিশে 5ই আগস্ট বাংলাদেশে দেখিয়েছে। এটা দ্বিতীয় স্বাধীনতা এবং আমাদের দ্বিতীয় রিপাবলিক গড়ার সূচনা করে দিয়েছে। এই বিজয়ের জন্য মিনাপা বলেছেন যে কতবার রক্ত দেব আমরা, 2 দিন পরে পরে রেভুলেশন, 2 দিন পরে পরে স্বাধীনতার জন্য লড়াই। আর বাংলাদেশে কোনোদিন স্বাধীনতার জন্য লড়াই করতে না হোক, সেরকম একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা যারা বাংলাদেশে আছি এবং আপনারা যারা বাইরে আছেন, আমরা অন্তত দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, আমাদের হারাবার আর কিছু নেই। আমরা মনে করি আমরা আমাদের বোনাস লাইফে বাস করছি। এই সরকারের আমলে বহুবার আমাদের মরে যাওয়ার কথা ছিল, ঠিক, আমাদের আর বাঁচার দরকার নেই, কিন্তু এই দেশকে আমরা মুক্ত করেই ছাড়বো। এই দেশকে সময় ফিরিয়ে আনবো যেদিন মিনা ফারাকে নিউ ইয়র্কে বাস করতে হবে না। আমাদের যে সন্তানেরা এখানে সায়েন্স টেকনোলজি পড়ার জন্য আসে, সেদিন
সবাই মনে করবে যে বাংলাদেশে আমার ফিরে যাওয়া উচিত, এটাই আমার আপন ভূমি। যেদিন আমেরিকা থেকে আপনারা বাচ্চাদেরকে বাংলাদেশে লেখাপড়া করতে পাঠাবেন, সেই দিনই এই বিপ্লবের সমাপ্তি হবে। রোগী যেন ইন্ডিয়া না যাইতে পারে, একটা রাষ্ট্র ব্যবস্থাকে ক্রমাগত 16 বছর ধরে এমন ভাবে ধ্বংস করা হয়েছিল, রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানকে ক্রিমিনালাইজ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের মতো সর্বোচ্চ আদালত সেখান থেকে যাচ্ছে তাই রায় দেওয়া হয়েছে, মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, জামিন নামঞ্জুর করা হয়েছে, বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, মামলা করা হয়েছে, বলেছে গুলি করা বৈধ। আপনারা শুধু ট্রাইব্যুনাল নিয়ে সমালোচনা করেছেন, ট্রাইব্যুনাল অবিচার করেছে, কিন্তু ট্রাইব্যুনালের কোনো রায় কার্যকর হয়নি সুপ্রিম কোর্টের চূড়ান্ত অনুমোদন ছাড়া। সুপ্রিম কোর্টের আপনার কথা বলছেন না, ট্রাইব্যুনালের কলঙ্ক নিয়ে কথা বলছেন। যে প্রধান বিচারপতি এস কে সিনহার কথা বলেছেন, তারা বসে বসে এই রায়গুলোকে ভ্যালিডিটি দিয়েছে, আপিলে এগুলোকে কনফার্ম করেছে। সুপ্রিম কোর্ট তো ভেঙে দেওয়ার কথা আমরা বলি না, কারণ মাথার ব্যথা হলে মাথা কেটে ফেলাটা সমাধান নয়। সুপ্রিম কোর্ট তো আমি ভেঙে দিতে পারবো না। সুপ্রিম কোর্টকে পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে, রিফর্ম করতে হবে। যে রিফর্মের কাজ, রাষ্ট্র মেরামতের কাজ এই সরকার শুরু করেছে। 6টা কমিটি হয়েছে, ভবিষ্যতে আরো কমিটির প্রয়োজন হবে। যতদিন রাষ্ট্র তার সঠিক লাইনে না উঠবে, কোন ইলেকশনের প্রয়োজন নেই। মিনা ফারার সাথে নির্বাচন মানে কি? জনগণের ইচ্ছায় সরকার নির্বাচিত হবে। বাংলাদেশে আজকে যে সরকার আছে, তারা বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তত 1 কোটি বাদ দিয়ে 17 কোটি মানুষের সমর্থনে এই সরকার গঠিত হয়েছে। জনগণের ইচ্ছাই সর্বোচ্চ আইন প্রজাতন্ত্রের। সুতরাং এই সরকার জনগণের ইচ্ছায় নির্বাচিত সরকার, মনোনীত সরকার। এই সরকারের মাধ্যমে ডাইনাস্টির যে পলিটিক্স, পরিবারতান্ত্রিক যে রাজনীতি, সেটার বাইরে বাংলাদেশকে নিয়ে আসার যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, এটা কখনো হারাতে দেওয়া যাবে না। আমাদের সন্তানেরা প্রতিদিন জীবন দেবে, আমরা কাঁদবো, লাখো শহীদের কথা বলে শহীদ মিনারে গিয়ে ফুলের তোড়া উপহার দেব, এটা আমরা চাই না। আমরা আমাদের অর্থনৈতিক মুক্তি চাই, আমাদের বাক স্বাধীনতা চাই, ন্যায় বিচার চাই, সোশ্যাল জাস্টিস চাই, সোশ্যাল সিকিউরিটি চাই। এই যে আমার নিরাপত্তাহীনতা রাষ্ট্রের মধ্যে থেকে, একটা রাষ্ট্রের মানুষ যেখানে কোটি মানুষের বসবাস, সেই রাষ্ট্রে কি করে তার মেজরিটি মানুষ তার নিজের দেশের লোকদের কারণে, শাসকদের কারণে নিরাপত্তাহীন ভাববে, নিজের দেশটাকে নিজের ভাবতে পারবে না, এরকম একটা রাষ্ট্র কখনোই হতে পারে না। এর জন্য কখনোই মুক্তিযুদ্ধে এত মানুষের যে আত্মদান, তারা কখনোই স্বপ্নেও ভাবেনি যে বাংলাদেশ এরকম একটা রাষ্ট্রে পরিণত হবে। একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে বোমায় বিল্ডিং গুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, কিন্তু বাংলাদেশের বিল্ডিং গুলো অক্ষত আছে। কিন্তু সুপ্রিম কোর্ট, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন, আমলাতন্ত্র, ইলেকশন কমিশন সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পারমাণবিক বোমায় যেভাবে ধ্বংস হয়ে যায়, সেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ ফিনিক্স পাখির মতো নতুন করে পুনরুত্থানের পথে হাঁটছে। এটা সহজ যাত্রা নয়। যাদেরকে ক্ষমতায় আমরা এই মুহূর্তে রেখেছি, তাদের অনভিজ্ঞতা আছে, তাদের নানান দোষ ত্রুটি থাকবে, কিন্তু এই ট্রমা, যুগের পর যুগ ধরে চলে আসা যে ট্রমা আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, সেখান থেকে বেরিয়ে আসতে একটা সময় আমাদেরকে দিতে হবে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনাদের সমর্থন অব্যাহত রাখুন। এই ট্রমার থেকে জাতিকে বের করে আমরা আনবো ইনশাআল্লাহ, এবং এই দেশ আমাদের সন্তানদের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য একটা নিরাপদ দেশ হবে। তাকে তার রাজনৈতিক ভিন্ন মতের কারণে আমেরিকা পালিয়ে আসতে হবে, অ্যাসাইলাম সিক করতে হবে, ইউরোপে পালিয়ে যেতে হবে, আর্জেন্টিনায় গিয়ে মেক্সিকো বর্ডার দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমেরিকায় প্রবেশ করতে হবে, বসনিয়ার ঠান্ডায় ইউরোপে প্রবেশ করতে গিয়ে মৃত্যুবরণ করবে। আমাদের তরতাজা সন্তানেরা এইভাবে জীবন দেবে। এমন বাংলাদেশ গড়ার জন্য আবু সাইদার মুগ্ধরা জীবন দেয়নি। আমরা তাদের প্রতি ফোঁটা রক্তের প্রতি কৃতজ্ঞ, এবং আমরা আমাদের কাজের মধ্য দিয়ে সেই কৃতজ্ঞতার স্বাক্ষর রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে, আমরা এটাকে বাংলা বসন্ত বলি। এইটার পলিটিক্যাল বিপ্লব বারবার আমরা হতে দেব না, যেটা মিনা ফারা বলেছেন, আমি একমত এটার সাথে।
কিন্তু বিচার, যেটাকে কেন্দ্র করে আমার এখানে আসা, এই বিচারটা কেন করতে হবে? ভবিষ্যতে বাংলাদেশের কোনো স্বৈর শাসক কখনো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজ দেশের নিরস্ত্র সিভিলিয়ানদের হত্যা করে তাদেরকে বছরের পর বছর গুম করে রেখে, ডিটেনশন সেন্টারে রেখে, বিচারের মুখোমুখি না করে গোপন কারাগারে এক যুগ ধরে বন্দী করে রাখার মতো ঘৃণ্যতম মানবতা বিরোধী অপরাধ ভবিষ্যতে আর কোনো স্বৈর শাসক যাতে করতে সাহস না পায়, সেজন্যই গত টার্মে যারা এই অপরাধগুলো করেছে তাদের প্রত্যেকের বিচার এনশিওর করতে হবে। আমাদের জেনারেশনকে সিকিউর করার জন্য